পাম্প নষ্ট হওয়া ও স্তর নেমে যাওয়ায় পানি সংকটে রাজধানীর কাফরুলবাসী, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থার দাবি। মাদক নির্মূল ও সড়কে নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, নিরীহ মানুষকে হয়রানি না করার নির্দেশ। দুদক কর্মকর্তাদের বিচার চাইলেন জাহালমের স্বজনরা, তদন্ত কমিটি গঠন, ব্যবস্থা নেয়ার আশ্বাস চেয়ারম্যানের। এবং রংপুরকে অপেক্ষায় রেখে বিপিএল এর ফাইনালে কুমিল্লা, প্রথম কোয়ালিফায়ারে রাইডার্সকে 8 উইকেটে হারালো ভিক্টোরিয়ান্স। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। পানির স্তর নেমে যাওয়া এবং পরপর 3টি পাম্প নষ্ট হওয়ায় পানির কষ্টে আছেন রাজধানীর কাফরুলবাসী। দক্ষিণ কাফরুলের ওয়াসার একটি পাম্প দিয়ে কোনো মতে চলছে পুরো এলাকার পানি সরবরাহ। সেটিতেও বাতাস ঢুকে যাওয়ায় চাহিদা মতো পানি পাওয়া যাচ্ছে না। তাই গত 6 মাস ধরে দফায় দফায় রাস্তায় নেমে আসতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। নিজামুদ্দিনের ক্যামেরায় আরাফাতুর রহমানের রিপোর্ট। রাজধানীর কাফরুলে গত 6 মাস ধরে দিনের বেলায় ওয়াসার লাইনে পানি আসে না। রাতে কখনো কখনো আসলেও চাহিদার তুলনায় কম। সরজমিনে দেখতে আরটিভির সংবাদ দল যায় সেখানে। খবর ছড়িয়ে পড়লে কষ্টের কথা জানাতে ছুটে আসেন এলাকাবাসী। কমিশনার কাছে গেছিলাম, কমিশনার বলছে আশ্বাস দিয়েছে, কিন্তু আসে না। নভেম্বর মাস থেকে পানি পাচ্ছি না, বুঝছেন। তারপরে একটু একটু পাইলে এখন একেবারেই পানি পাচ্ছি না। আজকে প্রায় 15-20 দিন সারা রাত জেগে আছি আমরা পানির জন্য। থেকে পানি কিনে নিয়ে আসি, সবাই অসুস্থ, বাচ্চা কাচ্চা সব অসুস্থ হয়ে গেছে। অবস্থা বোঝাতে হাতের কাছে যার যা ছিল তাই নিয়ে এসেছেন। সবার চোখে মুখে প্রতিবাদ। বললেন পানি সংকটে দেয়ালে পিঠ ঠেকে গেছে। কোনো জায়গা থেকে বাথরুম করে নিয়ে আসছি, আমার ঘরে খাওয়ার কোনো পানি নাই। বাড়ি ভাড়া কি কম নেয় না বিল কম নেয়? টুকায় পানি খাই। সারা রাতে মোটর চালায় রাখি, শুধু কোনো পানি আসছে। পানি দিতে না পারলেও ফায়দা লোটা বন্ধ নেই ওয়াসার কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর। পানির গাড়ি নিয়ে ব্যবসা খুলে বসেছেন। ছোট এক গাড়ি পানি যেখানে 300 টাকা, সেখানে তারা নিচ্ছেন 400 থেকে 500 টাকা। সরকারি রেট তা যায় না, কিন্তু আমাদের 400 করে নেয় সে গাড়ি। আমরা 300ই নেই, আর বলি যে আমাদের যদি পারলে বকশিস দেন, না পারলে না দেন। আবার এলাকার কিছু প্রভাবশালী নিজেরাই পাম্প বসিয়ে ব্যবসায় নেমেছেন। লাইন উঠেছে 4টা লাইন উঠেছে, 4টা লাইন উঠে মানুষের পানি দিচ্ছে। ওয়াসার মাঠ পর্যায়ের কর্মীরা বলছেন নতুন পাম্প বসানো ছাড়া সমস্যার স্থায়ী সমাধান নেই। একসাথে 4টা পাম্প ডাউন হয়ে গেছে। ডাউন হওয়ার পরে আমারটা একটু আছে, শো করতেছে মনে করেন 1100-1200 মিটারে, কিন্তু এর মধ্যে হাওয়া আছে বেশি। পাম্পগুলা বোরিং হইলে, এটা আপনার বোরিং হইলে কিছুটা অভাব দূর হবে আর কি। সরকারি খাস জমিতে নতুন পাম্প বসিয়ে পানি সংকট সমাধানে ওয়াসাকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। জঙ্গিবাদ দমনের মতো মাদক নির্মূল ও সড়কে নিরাপত্তা নিশ্চিতে অগ্রণী ভূমিকা রাখতে পুলিশের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী নিরীহ জনগণ যেন হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রাজারবাগ পুলিশ লাইন্সে প্রতি বছরের মতো পুলিশ সপ্তাহের আয়োজনে আধুনিক ও সুসজ্জিত বাহিনীর মিলন মেলা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আনুষ্ঠানিকতা শুরুতেই খোলা জিপে চড়ে 11টি কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের কুচকাওয়াজ দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক আবিদা সুলতানার নেতৃত্বে প্যারেড মার্চ পাস্ট করেন সহস্রাধিক পুলিশ সদস্য। মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন নেন প্রধানমন্ত্রী।
কর্মক্ষেত্রে অসীম সাহসিকতা ও দায়িত্ব পালনে সততা স্বীকৃতি হিসেবে ৩৪৯ পুলিশ সদস্যকে বিপিএম, পিপিএম এর বিভিন্ন ক্যাটাগরিতে ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা পদ। পরে ভাষণে মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদানের কথা স্মরণ করে পুলিশ সদস্যদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক দমনে সরকারের নীতিগত অবস্থান তুলে ধরে নিরাপদ সড়ক নিশ্চিতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন। যে কোনো একজন সন্ত্রাসীর কোনো ধর্মও নাই, বর্ণও নাই, দেশও নাই, কিছুই নাই। কাজেই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকতে হবে। আমি একটু অনুরোধ করব যে মাদক নির্মূলে যে অভিযান আমাদের চলমান, এটা আমাদের অব্যাহত রাখতে হবে। সেই সাথে সাথে নিরাপদ সড়ক, এই নিরাপদ সড়ক মানুষের মাঝে একটা জনসচেতনতা গড়ে তুলতে হবে, কারণ আমাদের যারা পথচারী তাদের মাঝে সচেতনতার অভাব আছে। জনগণের সেবক হিসেবে কাজ করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার মাধ্যমে জনবান্ধব বাহিনী গড়ে তুলতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। আজকে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা থাকা মানে হচ্ছে আপনাদের পরিবারের সদস্যদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়, বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা এটাই আপনাদের কর্তব্য। ভবিষ্যৎ চাহিদা, জনসংখ্যার অনুপাত ও ভৌগোলিক আয়তন বিবেচনায় পুলিশের জনবল বাড়ানোর ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। বিনা কারণে ৩ বছর কারাভোগের পর মুক্তি পাওয়ায় আনন্দের সঙ্গে হতাশাও কাজ করছে জাহালমের স্বজনদের মাঝে। দুর্নীতি দমন কমিশনের এমন ভুলের বিচার চেয়েছেন অনেকে। টাঙ্গাইল প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্র আরো জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। জেলখানা থেকে মুক্তি পেয়ে টাঙ্গাইলে নিজ বাড়িতে যাওয়ার পর জাহালমকে দেখতে ভিড় করে গ্রামের মানুষ। দুবরিয়া গ্রাম ছাড়াও আশেপাশের গ্রামের লোকজনের ঢল নামে তার বাড়িতে। অমানবিক এই ঘটনার বিচার এবং উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন তারা। ছেলেরে যারা এই ব্যাপারে ফাঁসিয়ে দিছে, আমি তাদের সুস্থ বিচার চাই, তাদের শাস্তি চাই। আর মা অন্যের বাসায় কাজকর্ম করে এদেরকে ছেলেপেলেকে মানুষ করছে। জাহালম নামের যে লোকটা, সে অযথা 3টা বছর জেল কাটলো মিথ্যা মামলায়। তাহলে দুদকের উপরে আমাদের কতটুকু আস্থা বা ভরসা থাকতে পারে? জীবন থেকে চলে যাওয়া 3টি বছর কেউ আর ফিরিয়ে দিতে পারবে না জাহালমকে। আমি অবশ্যই বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি দুদকের কঠিন বিচার চাই আর এবং কি আমার ক্ষতিপূরণ চাই, আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি। সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা জালিয়াতির 33টি মামলা করে দুদক। তবে আসামি আবু সালেকের বদলে 3টি বছর জেলে ছিলেন পাটকল শ্রমিক নিরপরাধ জাহালম। ঘটনাটি গণমাধ্যমে প্রচার হওয়ার পর তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় আদালত। মাসুদ মুস্তাহিদ, RTV। বিনা অপরাধে পাটকল শ্রমিক জাহালমের 3 বছর কারাভোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। এতে তদন্তকারী কর্মকর্তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সোমবার দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ বিষয়ে জেলা জজ পদমর্যাদার দুদকের একজন পরিচালককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাইকোর্টের আদেশে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে জাহালম দুদক কর্মকর্তাদের বিচারের দাবি জানান। যারা এটার সঙ্গে জড়িত ছিল, আয়োদের কি দায় দায়িত্ব ছিল, তাই না, সেগুলো দেখব আমরা। দেখে তাদের কোনো গাফিলতি, যার গাফিলতি পাওয়া যাবে ইন দ্য প্রসেস। একজন ডিস্ট্রিক্ট জাজকে দিয়ে, আমাদের এখানে একজন ডিস্ট্রিক্ট জাজ আছেন, ওনাকে দিয়ে আমরা চেষ্টা বলছি তদন্ত করার জন্য, কারা দায়ী, কেমনে এটা হলো। দিন বাড়ার সাথে সাথে পাঠকের পদচারণা বাড়ছে বইমেলায়। প্রথম 4 দিনে প্রকাশিত হয়েছে 367টি নতুন বই। তার মধ্যে কবিতা আর ছড়ার বই বেশি। বেচাকেনা ভালো না হয় হাসি নেই প্রকাশকদের মুখে, তবে এখনও আশাবাদী তারা। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। বাংলা একাডেমি ছাপিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল মাঠ, সবখানে এখন নতুন নতুন সব বই। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা লেখক এবং প্রকাশকরা। অপেক্ষা এখন পাঠকের হাতে তুলে দেওয়ার।
প্রথিতযশা লেখকের পাশাপাশি এবারের মেলায়ও এসেছে বেশ কিছু সাংবাদিকের বই। সাংবাদিকতার প্রতি সাধারণ মানুষের জিজ্ঞাসার উত্তর মিলবে এসব বইতে, এমনটাই মনে করেন গণমাধ্যম কর্মীরা। আমার বন্ধু একটা বই বের করেছে দেখে আমাকে একটা বই বের করতে হবে তা কিন্তু না। সুতরাং এই যে আমরা নানাভাবে প্ররোচিত হচ্ছি, এটা একটা রোগ। সে রোগ নিয়ে লেখা যে মিডিয়াবাহিত ব্যাধি। গণমাধ্যম নিয়ে আমার 19টি বই আছে। রোহিঙ্গাদেরকে যখন মিয়ানমার সরকার তাড়িয়ে বাংলাদেশে দেয়, যে গল্প শুনেছি সেই গল্পগুলোই লেখার একটা প্রচেষ্টা হচ্ছে রক্তাক্ত রাখাইন। গল্প কবিতার বাইরেও এসেছে বেশ কিছু নতুন বই। জীবনের অনেক গল্প প্রকাশিত হয় না গণমাধ্যমে, সেই সব গল্প লেখনের মাধ্যমে বই আকারে তুলে ধরেছেন সংবাদকর্মীরা। প্রচুর প্রশ্ন মানুষের থাকে যে এই সমস্যাগুলো সাংবাদিক কিভাবে মোকাবেলা করেন, তার একটি অনুপুঙ্খ বিশ্লেষণ বলা যায়। এটা একাডেমিক ডিসকাশন এবং একটা নির্মোহ বিশ্লেষণ। প্রত্যেকটা মানুষেরই কিন্তু গল্প থাকে, যে গল্পগুলো কখনো নিউজ হয় না। পেশাগত কারণে বিভিন্ন স্থান, বিভিন্ন প্রেক্ষাপট দেখা থেকে আমি মূলত এই গল্পগুলো শুরু করছি। এখন পর্যন্ত বই প্রকাশ হয়েছে আমার 10টির মতো, এর মধ্যে বেশিরভাগ বই শিশুতোষ। মেলায় পাঠকের সাড়া এখনো না মিললেও আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়বে বলে আশা প্রকাশকদের। পাঠক পাঠিকা আসতেছে, দেখতেছে নতুন নতুন বই, আমাদের যেগুলো নতুন বই আসছে। সামনে শুক্রবার থেকে মূলত মূল বিক্রিটা শুরু হবে। একটা বই কিনেছি শ্রেষ্ঠ হুমায়ুন আহমেদের। সমাজ কিভাবে চলছে এটা কিন্তু যে কোনো দেশের একটা বইমেলা কিন্তু এটা প্রতিফলন ঘটায়। বইয়ের প্রতি প্রবল আগ্রহ কিন্তু শারীরিক অক্ষমতায় হাঁটাচলা করতে পারেন না, তাদের জন্য হুইল চেয়ারে মেলা ঘুরে বেড়ানোর পাশাপাশি বই কেনার ব্যবস্থা রয়েছে এবারের বইমেলাতেও। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। নানা প্রতিবন্ধকতার পেছনে ফেলে অদম্য চেষ্টা আর মেধার বলে ছাত্র জীবনের একের পর এক সিঁড়ি পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন নওগাঁর দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রী মাফিয়া খাতুন। চোখে না দেখলেও সাফল্যের সঙ্গে স্কুল কলেজ পেরিয়ে এখন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছেন। স্বপ্ন দেখেন প্রতিষ্ঠিত আইনজীবী হওয়ার। নওগাঁ প্রতিনিধি আরিফুল হকের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। ইচ্ছা শক্তি দিয়ে যে অসাধ্য সাধন করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত নওগাঁর খটেশ্বর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মাফিয়া খাতুন। চোখে না দেখলেও স্বপ্ন দেখেন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, আর এই স্বপ্ন পূরণে অনেক ধাপ এগিয়েও গেছেন তিনি। হতদরিদ্র পরিবারে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে জন্মেও প্রবল আকাঙ্ক্ষা আর মেধা দিয়ে শিক্ষা জীবনে কখনো হার মানেননি মাফিয়া। সাফল্যের সঙ্গে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে এখন পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আমার বাবা মা আসলে যথেষ্ট কষ্ট করছে আমার জন্য। যখন আমাকে ভর্তি করাবে তখন আমাদের গ্রামের আশেপাশে মানুষটা বলে যে ওরা তো পড়াশোনা করতে পারবে না, এরা পড়াশোনা করে কি করবে। SSC যখন পাশ করলাম আমার মা বলছে আর পড়াশোনা করাতে পারবে না। তারপরে আমাদের একটা টিচার আছে, টিচারকে বলতেছি স্যার আমি তো আর পড়াশোনা চালাতে পারতেছি না, আমাকে যদি একটা কোনো কাজের ব্যবস্থা করে দিতেন। তারপর স্যার বলছে কি আচ্ছা ঠিক আছে তোমাকে কাজের ব্যবস্থা করে দেবো, তুমি নারায়ণগঞ্জ আসো। যে ওখানে কোনো কাজ নাই, ওখানে হচ্ছে অনেক বড় একটা দল আছে ভিক্ষুক, যারা হচ্ছে ভিক্ষা করে। আমি SSC পাস করছি, করার পরে আমি এই কাজগুলো কেন করতে যাব, আমি এগুলো কেন করব। রিকশা চালক বাবার টাকায় এতটা পথ পাড়ি দিতে অনেক কষ্ট হলেও এই পথ চলায় পাশে পেয়েছেন নওগাঁ জেলা প্রশাসনকে। তাদের জন্য আরো কি করা যায় এটা আমরা ভাবছি এবং সরকারের বিভিন্ন যে স্কলারশিপ বা বিভিন্ন যে উদ্যোগ আছে তার সাথে আমরা তাকে সংযোগ করে দেওয়ার চেষ্টা করব। মেয়েটা কিভাবে চালাবো, কিভাবে কি করব, আমি এটা কিছু বুঝতে পারছি না, এই কারণে আমি স্যারের কাছে আসছি। আগামী দিনগুলোতে সামনের দিকে এগিয়ে যেতে মাফিয়ার দরকার সবার সহযোগিতা, তাই সরকার সহ বিত্তবানদের সহায়তা চান মাফিয়া ও তার দরিদ্র পরিবার। নুসরাত জাহান সিন্ধি, RTV। রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে কিছুক্ষণের মধ্যে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে পৌঁছাবেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত ও হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এরই মধ্যে তিনি ঘুমধুম ট্রানজিট পয়েন্টে পৌঁছেছেন, সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন তিনি। এরপর তিনি উখিয়া যাবেন, সেখানেও তিনি রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে রোহিঙ্গা সংকট সমাধানে UNHCR কিভাবে বাংলাদেশ সরকারকে আরও সহযোগিতা করতে পারে সেসব বিষয়ে অ্যাঞ্জেলিনা জোলির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এর আগে গত মঙ্গলবার একটি ফ্লাইটে তিনি কক্সবাজার পৌঁছান এবং দুপুরে তিনি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। শেষ করছি সকালের সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাম্প নষ্ট হওয়া ও স্তর নেমে যাওয়ায় পানির সংকটে রাজধানীর কাফরুলবাসী, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থার দাবি।
মাদক নির্মূল ও সড়কে নিরাপত্তা নিশ্চিতের ভূমিকা রাখতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, নিরীহ মানুষকে হয়রানি না করার নির্দেশ। দুদক কর্মকর্তাদের বিচার চাইলেন জাহালমের স্বজনরা, তদন্ত কমিটি গঠন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস চেয়ারম্যানের। এবং রংপুরকে অপেক্ষায় রেখে বিপিএল এর ফাইনালে কুমিল্লা, প্রথম কোয়ালিফায়ারে রাইডার্সকে 8 উইকেটে হারালো ভিক্টোরিয়ান্স। সকালের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।